নেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের শিশিরদা শ্রীমতী শশী অগ্নিহোত্রী আমাদের মূল বক্তব্য ছিল এটাই যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কার্যত বিজেপি কর্মীদের বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানে কিছু দুষ্কৃতী কিছু ধর্মান্ধ মানুষজন যাতে বিজেপিকে আক্রমণ করে, বিজেপির কর্মীদের আক্রমণ করে, তার সম্পর্কে আমরা কমপ্লেন জমা দিতে। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যিনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে উপেক্ষা করে যেভাবে আজকে বলছেন যে আগামী দিনে বিজেপি করি না এই বলে বিজেপি কর্মীদের পোস্টার লাগাতে হবে, যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 2021 সালের 2রা মের পর 56 জন বিজেপি কর্মীকে খুন করেছিল 27 দিনের মধ্যে। অগণিত মহিলা লাঞ্ছিতা হয়েছিলেন, ঘর ছাড়া হতে হয়েছিল, জেসিপি মেশিন দিয়ে বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। তো এই সামগ্রিক পরিস্থিতিকে একটা সংঘর্ষের আবহে নিয়ে যাবার জন্য, মানুষকে ভীতি প্রদর্শন করবার জন্য যে ব্যর্থ প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করে চলেছে, আমরা সেই সম্পর্কেই গিয়েছিলাম এবং এই সম্পর্কে যা বলার সংবাদ মাধ্যমে এর আগেই শুভেন্দু অধিকারী আপনাদের সামনে বলেছেন। আজ আমাদের মূল বিষয়বস্তু বেশ কয়েকটি আছে, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার সময় যিনি বলেছিলেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ সংঘর্ষমুক্ত করে দেব, মধ্যমেধার চাষ বন্ধ করব, এবং পশ্চিমবঙ্গের যে ক্যাডার তোষণ এবং ক্যাডার পোষণ হয়েছে, শিক্ষার যে অনিলায়ন হয়ে গেছে, তার থেকে তিনি এই রাজ্যকে মুক্ত করে দেবেন। আজকে তার সাম্প্রতিক কার্যকলাপে দেখা যাচ্ছে 9টি বিশ্ববিদ্যালয়ে কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি নেই, গেস্ট লেকচারারদের ক্লাস পিছু 500 টাকা করে দেয়া হচ্ছে। 11টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 17,000। 3টি বিশ্ববিদ্যালয়ের কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত নেই, কোনো সরকারি নথিতে নেই। ক্লাস শুরু হয়ে যাবার প্রায় বছর খানেক পর বিশ্ববিদ্যালয়গুলো অবশেষে জানুয়ারি 2026 সালে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল। আরেকটি নজর কাড়া ঘটনা এখানে উঠে আসছে। আমাদের বারাসতের স্টেট ইউনিভার্সিটি 2019-এর 34 জন নন টিচিং স্টাফ এবং 28 জন টেম্পোরারি স্টাফ যাদের নিয়োগ করা হয়েছে, তার কোনোটিতেই, এই অভিযোগ আমরা নিয়ে আসছি, তার কোনোটিতেই প্রপার রিক্রুটমেন্ট প্রসেস ফলো করা হয়নি। কৌশিক ভট্টাচার্য এবং সৌমিলি মুখার্জি দুজনকেই 45 বছর বয়সের পর, 45 বছর বয়স অতিক্রম হয়ে করার পরে তাদের নিয়োগ করা হয়েছে। পিএইচডি অ্যাডমিশনের র্যাকেট চালানো হয়েছে, পিএইচডি ডিগ্রি বিক্রি করা হচ্ছে বলে আজকে সেখানে বিভিন্ন ছাত্রদের, বিভিন্ন গবেষকদের আজকে তারা অভিযোগ করছেন। আমাদের কাছে তারা লিখিতভাবে জানাচ্ছেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে বারাসত স্টেট ইউনিভার্সিটি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটাও আরেকটা নজিরবিহীন ঘটনা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অশোক মুখার্জি 72 বছর বয়স হয়ে যাবার পরেও ফুল টাইম পোস্টে তাকে রেখে দেওয়া হয়েছে। মানে এতটাই প্রতিভাবান তিনি। তো শিক্ষার মানোন্নয়নের স্বার্থে 72 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ফুল টাইম পোস্টের জন্য তাকে রেখে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সকলেরই অভিযোগ তিনি এই সম্পূর্ণ চক্রান্তের মাথা। ওই ক্যাম্পাসের ভেতরে অসংখ্য ফলের গাছ স্থানীয় এবং জলাভূমি স্থানীয় রাজনৈতিক গুন্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তো আর গুন্ডা বলে কিছুই নেই,
তৃণমূল হাতে পতাকা হাতে তুলে নিলেই প্রত্যেকেই শাসক দলের হয়ে যাচ্ছে। একটা সরকারি ইউনিভার্সিটির ভেতরে তার সম্পত্তিকে আজকে বেসরকারি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূলের বিভিন্ন কার্যকলাপ নজিরবিহীন। বিধাননগর একটা প্ল্যান্ট সিটি। বিধাননগরে কোনো জায়গায় কোনো মসজিদের জন্য আলাদা করে কোনো প্লট কোনোদিন রাখা ছিল না। বিধাননগরে আজকে কি মসজিদ তৈরি হয়েছে, প্রশ্নটা কোনো ধর্মের নয়। আমাদের এই বক্তব্যের উদ্দেশ্য যে কারোর ধর্ম বিশ্বাসকে আঘাত করা নয়, কিন্তু আজকে সুস্থ স্বাভাবিক সংখ্যালঘু মানুষকে বুঝতে হবে তারা আজকে কোথায় পৌঁছেছে। বিধাননগর অ্যাসেম্বলিতে একজন মহিলা যার নাম হচ্ছে আশা রায়, যদিও তার নামটি ভোটার লিস্ট থেকে সাম্প্রতিককালে বাদ গেছে, এই নামটি ছদ্মনাম। তিনি বিভিন্ন জায়গায় এই র্যাকেট চালিয়েছিলেন। এই যে পুরো তালিকা আপনাদের সামনে রাখছি, যেটার বাস্তবিক যার কোনো অস্তিত্ব নেই, যে মসজিদের কোনো অস্তিত্ব থাকতে পারে না বিধাননগরে, আজকে সেই হোল্ডিং নাম্বারে 251 নম্বর বুথ, এক্সাইজ অ্যান্ড কাস্টমস কোয়ার্টার অ্যান্ড জি প্লট নাম্বার 7, সেখানে আজকে এতগুলো নাম। সেখানে এরা কারা? আনোয়ারা বিবি, ইসলাম মন্ডল, ইকবাল মন্ডল, মোহাম্মদ সাজিদ হোসেন, আব্দুল কাদের, মোহাম্মদ তালিব হোসেন, মোহাম্মদ রজমান। এরা কারা? কার নির্দেশের এরা ওখানে মসজিদ তৈরি করেছে? প্রতি শুক্রবারে 1000 লোক বাইরে থেকে ঢুকছে, তারা কারা? মসজিদে নামাজ আদা করবার জন্য। পশ্চিমবঙ্গে অজস্র মসজিদ আছে, যে মসজিদগুলো বৈধ মসজিদ, যে মসজিদ নিয়ে কোনো প্রশ্ন কেউ তুললে বিজেপি তার বিরোধিতা করবে। ধর্মচারণের অধিকার প্রত্যেকের আছে, সেই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যেখানে আদবেই কোনো মসজিদের অস্তিত্ব নেই, কারা তৈরি করলো? এবং হোলির দিনে, আমাদের দোলের দিনে শুধুমাত্র ওই জায়গা দিয়ে কেউ রং খেলতে যেতে পারবে না বলে সল্টলেকের বিভিন্ন রাস্তা পুলিশ বন্ধ করে দিচ্ছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে রোহিঙ্গারা আছে। 4 বার সাহা ইনস্টিটিউটের নিউক্লিয়ার ফিজিক্সের চিফ স্থানীয় থানায় কমপ্লেন করবার পরেও আজকে এখনো পর্যন্ত বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এভিকশনের কোনো ব্যবস্থা করে। আমরা এর আগেও বলেছি, আমি সংসদে প্রশ্ন তুলেছি যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে ডিআরডিওর যোগ আছে। সারা পৃথিবীতে র্যাডিক্যালাইজেশন একটা বড় মানব সভ্যতার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত সরকারের বিভিন্ন ডিফেন্সের ইকুইপমেন্টসের ডিজাইন যে ইনস্টিটিউটে হয়, আজকে তার পিছনে যদি রোহিঙ্গারা বসে যায়, তাহলে আমাদের দেশের নিরাপত্তা, আমাদের রাজ্যের নিরাপত্তা কোথায় থাকে? এই সরকার সেখানেও কম্প্রোমাইজ করে ফেলে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দল বারবার বলে চলেছেন কেন্দ্রের বঞ্চনা শিকার। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। কখনো বলছেন 1,86,000 কোটি, কখনো বলছেন 1,96,000 কোটি কেন্দ্রের বকেয়ার টাকা আমরা পাচ্ছি না। 100 দিনের কাজ আমরা যে পঞ্চায়েতগুলো চালাচ্ছি সেখানেও আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। কে বলছেন? ভারত সরকার। আমরা চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গের যিনি মুখ্য সচিব আছেন এই মুহূর্তে, তিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া এই প্রশ্নের উত্তরের রিপোর্ট তিনি দিন। জুন মালিয়ার একটি প্রশ্নের উত্তরে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানাচ্ছে, প্রশ্ন করেছেন জুন মালিয়া, তৃণমূল কংগ্রেস। জুন মালিয়ার প্রশ্নের উত্তরে ভারত সরকার জানাচ্ছে, অ্যাকর্ডিংলি দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন রিকোয়েস্টেড টু সাবমিট দি লেবার বাজেট প্রপোজাল for the current financial year 2025-26 for consideration of the empowered committee Mahatma Gandhi NREGS, which is awaited despite reminders. এর অর্থ কি? এই যে কাগজে তো এই প্রশ্ন তো আমাদের প্রশ্ন নয়, প্রশ্ন করেছেন জুন মালিয়া, উত্তর দিচ্ছে ভারত সরকার যে আজকে 100 দিনের টাকা কেন্দ্র সরকার দিতে চায়, কিন্তু 100 দিনের টাকা দেওয়া যাচ্ছে না।
আজকে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, রাজ্য সরকারের অনিচ্ছার কারণে। কারণ রাজ্য সরকার প্রান্তিক মানুষকে, দরিদ্র মানুষকে অনাহারে রেখে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে আর বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু মানুষ রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে এতটা অচেতন নয়। যারা বঞ্চনার কথা বলছেন, আজকে পশ্চিমবঙ্গ রাজ্যকে তারা কিভাবে এখানকার মানুষকে বঞ্চিত করেছেন। আইটিআই উন্নয়নের জন্য প্রণীত পিএম সেতু প্রকল্পটি, আইটিআই সাধারণ হাতের কাজ শেখবার জন্য প্রান্তিক মানুষজন, নিম্ন মধ্যবিত্ত যে আমাদের ছেলেমেয়েরা যেখানে যায়, আজকে তাদের জন্য পিএম সেতু যে প্রকল্প আছে সেখানে ফান্ডিং করবার জন্য, তার এনহ্যান্সমেন্টের জন্য, তার এলিভেশনের জন্য আজকে সেখানে পিএম সেতু প্রকল্প রাজ্য সরকার এখনো পর্যন্ত গ্রহণ করেনি। অ্যাসপিরেশনাল ব্লক, আগে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ছিল, আজকে 10টা জেলায় 29টা এরকম অনগ্রসর ব্লক রয়েছে। এর জন্য যে পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের যে ফান্ড অ্যালোকেট করেছে, আজকে সেটা পশ্চিমবঙ্গে কার্যকর করা যাচ্ছে না, কারণ রাজ্য সরকারের অনীহা। জাতীয় পাট উন্নয়নের অধীনে পশ্চিমবঙ্গের 12টি সংস্থা যন্ত্রপাতি ও প্রযুক্তি উন্নয়নের জন্য আর্থিক সাহায্য পেয়েছে। বিভিন্ন জায়গায় জুট মিলগুলো তাদের টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে এ রাজ্যে যাতে আমাদের পাট শিল্পকে বাঁচিয়ে রাখা যায়, পাট চাষিকে বাঁচিয়ে রাখা যায়, আর সেখানে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসা যায়। তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। সরাসরি যেখানে দেবার ব্যবস্থা আছে, ডাইরেক্ট যেখানে ফান্ডিং যেতে পারে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। রাজ্য সরকার মানরেগার জন্য শ্রম বাজেটে দিচ্ছে না, এটা তো প্রত্যেকের জানা যে এই পরিস্থিতি যেটা নিয়ে করছেন। খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলার জন্য খেলো ইন্ডিয়া প্রকল্পটি পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। রবীন্দ্রভারতী, গৌড়বঙ্গ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 103টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ন্যাক স্বীকৃতি এর মেয়াদ, এর কাল পেরিয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 3509টি ওয়াকফ সম্পত্তি বাতিল করে দেওয়া হয়েছে। বাম জমানায় আমরা স্লোগান দিতাম, বিরোধীরাও একসঙ্গে স্লোগান দিত, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু সারা রাজ্যব্যাপী যেভাবে ওয়াকফ প্রপার্টি তৃণমূল গত 15 বছরে লুট করেছে, যেভাবে কড়েয়া থানার উল্টো দিকের ফুটপাতে যেখানে হাইকোর্টে নোটিশ ঝুলছে, মোতোয়ালির নাম দেওয়া আছে, সেই প্রপার্টি পর্যন্ত আজকে ভেঙে বহুতল বাড়ি নির্মাণ হয়ে গেল। হাইকোর্টের অর্ডার পর্যন্ত কমপ্লাই করা হলো না। মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের মধ্যে আজকে সেখানে দুটো ওয়াকফ প্রপার্টি, সেখানে আজকে সেটা প্রমোটারের কবজায় চলে গেছে। প্রমোটারের সরকার আর নেই দরকার। 2001 থেকে 2010 পর্যন্ত সমস্ত বিরোধী রাজনৈতিক দল স্লোগান দিয়েছে, আর আজকে 2011 সালে তথাকথিত পালাবদলের পর সমস্ত বন্ধ কারখানা, ট্রাম্প কোম্পানির জমি আজকে সেখানে প্রমোটিং হচ্ছে, সেখানে বহুতল নির্মাণ হচ্ছে। বেগবাগান, পার্ক সার্কাস এর একটা বিস্তীর্ণ অঞ্চলে রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সেখানে সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতা মন্ত্রীদের মদতে প্রতি মুহূর্তের মধ্যে প্ল্যান স্যাংশন, সেখানে কাজ হয়ে যাচ্ছে। র্যাপিড আরবানাইজেশন ইজ আ সোশ্যাল রিয়ালিটি। দুর্বল অর্থনীতির দিক থেকে সবল অর্থনীতির দিকে মানুষ আসে, মানুষ শহরমুখী হয়, এটা কমন ফেনোমেন। কিন্তু সেখানেও কলকাতার লাগোয়া বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যেভাবে বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে, যেখানে G+4 স্যাংশনের কথা, সেখানে G+7 স্যাংশন হচ্ছে। কোথায় যাচ্ছে এই টাকা? বোর করে জল তুলছে সেখান থেকে, সেখানে আস্তে আস্তে এখানে থেকে জলস্তর নামছে। কলকাতার একটি অত্যন্ত নামী বহুতল, দক্ষিণ কলকাতার
অনেক বড় সড়ো মানুষ ওখানে বাস করেন। ওই সাউথ কলকাতায় কি একটা মল আছে, বড় বাড়ি, সেখানে জলে আর্সেনিক পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি আজকে গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছে। উচ্চশিক্ষার জন্য পিএম ঊষা প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য 903 কোটি টাকার 6টি কলেজ অনুমোদিত ছিল। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাস্তবায়িত হতে দিচ্ছে না। তবে আমরা আবার বলছি, আজকে যে উত্তর ভারত সরকার জুন মালিয়াকে দিয়েছে, এই উত্তরকে চ্যালেঞ্জ করে আমার মনে হয় যে প্রচার করবার আগে মুখ্য সচিব কাউন্টার করুন, বলুন এটা ভুল স্টেটমেন্ট। তিনি লিখিত দিন, কোনো রাজনৈতিক বক্তব্যের প্রয়োজন নেই। এর আগেও 100 দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, আরো 9 জন সাংসদকে নিয়ে। ঠিক হয়েছিল রাজ্য সরকারের 3 জন সচিব এবং কেন্দ্র সরকারের 3 জন সচিবের স্তরে কথাবার্তার মধ্যে দিয়ে সমস্যা মিটে যাবে। এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বলেছিলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত চুপ করে শান্তভাবে আমাদের পুরো বক্তব্যটা শুনেছেন এবং গ্রহণ করেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই মিটিংটা কি হয়েছিল? রাজ্য সরকারের পক্ষ থেকে কোন লিখিত বিবৃতি তাদের কাছে গিয়েছিল, সেটা তো আগে জানা দরকার। আর আজকে জুন মালিয়ার প্রশ্নের উত্তরে যেটা এসছে, সেটাকে কাউন্টার করো ইমিডিয়েট, এটাকে কন্ডেম করে যদি ক্ষমতা থাকে আপনি করুন। মুখ্য সচিব বলুন যে যা স্টেটমেন্ট এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেটা সম্পূর্ণ ভ্রান্ত। আর আমরা বলছি যে মনরেগার টাকা পাওয়া যাচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা। তৃণমূল কংগ্রেস জেনে বুঝে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল। কেন্দ্রীয় সরকার দেবার কথা, হাইকোর্টের রায়ের পরে কেন্দ্রীয় সরকার যখন বলেছে তোমরা লেবার বাজেট জমা দাও, তারা সেটা দেয়নি। তার কারণ হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। এই স্লোগানটাকে জিয়ে রাখবার জন্য, টিকিয়ে রাখবার জন্য আজকে তারা এই কাজ করেছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা বড় শিল্প এখান থেকে চলে গেছে। 6,500 কোম্পানি নিজেদের হেডকোয়ার্টার সেখান থেকে তুলে নিয়ে গেছে। ছোট বড় একদম ক্ষুদ্র 79,000 কোম্পানি এখানে বন্ধ হয়ে গেছে। 1,016টা কোম্পানি এখানে লিকুইডেশনে চলে গেছে। আজকে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছেন, মুখ্যমন্ত্রী অযথা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। আমরা আবেদন করছি সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে যে আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র আপনাদের ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য ক্ষমতায় আসতে পারেন, তাহলে আপনারা ভুল করছেন। একবার আসামের ডেমোগ্রাফির দিকে তাকিয়ে দেখুন। 2বার সেখানে বিজেপির সরকার এসেছে এবং 3য়-বার আরো বেশি অধিক শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে আজকে বিজেপি সরকারে আসতে চলেছে আসামে। এটা কালের দেওয়াল লিখন, কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক যেভাবে 2026 সালের জুন মাসে বিজেপির সরকারের পক্ষ থেকে বিজেপির কোন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই সমস্ত প্রকল্পগুলো সেখান থেকে সবুজ ঝান্ডা দেখিয়ে দেবে। এটা মে মাস পর্যন্ত অবস্থা চলবে। সরকারে আসবার পর এখানে সরকার তারা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে, শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে। আজকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিএম এখনো পরিবর্তন করছেন। কেন এত পরিবর্তন? তার কারণ হচ্ছে এখানে এত ট্রান্সফারের কারণ একটাই, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দফতরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দফতরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল কি কে 15টা বস্তা নিয়ে গেল এটা দেখার বিষয় নয়। একটা সাংবিধানিক সংস্থা তার অফিসে কে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তাকে আক্রমণ করা হচ্ছে, পুলিশ এসে তার কাছ থেকে ছিনতাই করছে। এ তো পুলিশ কত আর ট্রান্সফার করতে হবে? তৃণমূল কংগ্রেস কি শহীদ হতে চাইছে? আজকে আক্রমণ করছে সিইও অফিসের সামনে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপরে। একজন সাধারণ মানুষ তিনি এসেছেন খড়গপুর থেকে, নিয়ে আসতেই পারেন। 600 নাম তো বাদ পড়েছে, লক্ষ লক্ষ নাম যেখানে বাদ চলে গেছে, যেখানে 7টা ধৃতরাষ্ট্রের নাম পাওয়া যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে 234 জনের কানেকশন পাওয়া যাচ্ছে।
যেখানে বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর পাওয়া যাচ্ছে, যেখানে ভাই বোনের বিয়ের সন্ধান পাওয়া যাচ্ছে, তো সেখানে এরকম 30টা ফর্ম আর 40টা ফর্ম বড় কথা নয়। কিন্তু সিইওর দফতর একটা সাংবিধানিক সংস্থা, তার দফতরে অধিকার, ঢোকার অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে। এই নাগরিকের অধিকার কেড়ে নেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসকে কেউ দেয়নি। মুদ্রা যোজনার অধীনে পশ্চিমবঙ্গে 2 কোটি টাকা ঋণ অনুমোদিত হয়েছে মুদ্রা যোজনার অধীনে, যার পরিমাণ হচ্ছে মোট মূল্য প্রায় 1,57,00,000 টাকা। এটা একটি জটিল বিষয় মুদ্রা যোজনা, এটা নিয়ে আমরা বেশি বিতর্কে গেলাম না, কারণ দীর্ঘ অর্থনৈতিক এই সরকারের বিরুদ্ধে বলবার কোনো প্রয়োজন নেই। তবে একটি বিষয়ে মুখ্যমন্ত্রীকে না ধন্যবাদ দিয়ে আর কোনো আমাদের পথ খোলা নেই, সেটা হচ্ছে আমরা বিজেপির পক্ষ থেকে বারবার বলেছি আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি, একজন গুজরাটি, একজন রাজস্থানী, একজন বিহারি কিংবা উত্তরপ্রদেশের বাসিন্দা, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা ভারতবাসী। যে পশ্চিমবঙ্গে থেকে যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যিনি পশ্চিমবঙ্গে চাকরি করতে এসেছেন, এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, পশ্চিমবঙ্গে ব্যবসা করেছেন, পশ্চিমবঙ্গে শ্রমিকের কাজ করেছেন, পশ্চিমবঙ্গে জমি কিনেছেন, পশ্চিমবঙ্গে বাড়ি কিনেছেন, তিনি কোনো না কোনোভাবে এই পশ্চিমবঙ্গের আর্থসামাজিক বৃদ্ধিতে তার যোগদান রেখেছেন। তাকে, তার ভাষাকে বহিরাগতদের ভাষা, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গুজু ভাই বলে আক্রমণ, কিন্তু তারপরে যখন আজকে দেখতে পাচ্ছি যে ভবানীপুরে গুজরাটি ভাষায় পোস্টার পড়েছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, নিঃসন্দেহে এটা একটা আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। দেরিতে হলেও হয়তো একটু পরিবর্তন হচ্ছে। বাংলায় প্রবাদ আছে, মরণকালে হরিনাম, তো সেই ধরনেরই কোনো বিষয়। বেলা শেষে মুখ্যমন্ত্রী কিভাবে বদলাবেন আমাদের জানা নেই, তবে মুখ্যমন্ত্রীর কল্যাণে যে প্রথম, এখনো বিজেপি লাগাতে পারেনি গুজরাটি ভাষায় পোস্টার, মানে এখনো আমাদের ছেপে আসেনি, আমরাও লাগাবো, কিন্তু মুখ্যমন্ত্রী তার আগেই লাগিয়ে দিলেন। এদিক দিয়ে এগিয়ে তিনি গেছেন, কিন্তু ভোটে এগোতে পারবেন না, ভবানীপুরে পিছিয়ে থাকবেন। ধন্যবাদ। কোচবিহারে জুডিশিয়াল অফিসারের প্রতি হুমকি দেওয়া হয়েছে এবং সেটা কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির প্যাডে এই হুমকি মারাত্মক একটা বিষয় সামনে এসেছে। এটা কোনো মারাত্মক বিষয় নয়, এটা স্বাভাবিক। হুমকি, বোমা, গুলি এইসব নিয়েই তো তৃণমূল কংগ্রেস, কুকথা, আক্রমণ, এগুলো নিয়েই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার লাগিয়ে দিতে পারছেন, যখন একজন মহিলা বিচারপতির পরিবারের উপরে থ্রেট করছেন, কি সেটা বললাম না কি থ্রেট করেছিলেন, যখন বিচারপতি নিজের বিচার কক্ষের মধ্যে শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন, তো সেখানে প্যাডে লিখে যিনি দিয়েছেন তাকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণেই অন্তত তিনি সৎসাহসটা দেখিয়েছেন যে তাদের যেটা এজেন্ডা সেটা লিখিত আকারে দলের প্যাডে দিয়েছেন বলে ওর দলের উন্নতি হবে। জুডিশিয়াল অফিসারকে দেওয়ার কারণটা কি? এসআইআর কে এইভাবে, মানে এটাও তো এসআইআর, এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়, নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে একটা ত্রুটিমুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট চাই, এবং আমরা চাই আমরা যে ফর্ম 7 জমা দিয়েছি সেগুলো শুনানি করেই তবেই তারা ভোটার লিস্ট বার করবেন। মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট আমাদের স্ট্যান্ড। আপনারা যে অভিযোগ করছেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ফর্ম 6 শয়ে শয়ে জমা হচ্ছে সিইও অফিসে এবং বাইরের রাজ্য থেকে মানুষ ঢোকানোর জন্যই পরিকল্পনা চলছে একাধারে বিজেপি। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন এটা নিয়ে, বলছে যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির নির্বাচনগুলিতে একই জিনিস দেখা গিয়েছিল, এই একই মডেলে এখানেও চেষ্টা চলছে। মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানার কোনো নেতা তো কালো কোট পরে কোনোদিন সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে পড়েননি। কোনোদিন মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের কোনো বিডিও অফিসে আগুন লাগেনি। কোনোদিন সেখানে কোনো টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ককে অবরোধ করা হয়নি। বিহার, উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে।
আর প্রথম কথা হলো এই বিভ্রান্তি কেন তৈরি করছেন, কারণ তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে তারা যে বুথে বিজেপি লিড পায় সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। 1, 2, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি 3 পুরুষ 4 পুরুষ ধরে একটা বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির একজন ভদ্রলোক যার বয়স 80 পেরিয়েছে, তার নামটা ভোটার লিস্টে বাদ দিয়ে তাকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে তার মনের মধ্যে আক্রোশ তৈরি করছেন। পরিকল্পিতভাবে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। যেভাবে কুকিং গ্যাস নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করছে আর গান পয়েন্টে সমস্ত ডিলারের কাছ থেকে গ্যাস তুলছে, একইভাবে এসআইআর এর ক্ষেত্রেও তারা এই কাজ করেছে। এটাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি নিজে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বলে 42 লক্ষের মধ্যে 22 লক্ষের নাম ভোটার লিস্টে এসেছে। তুমি প্রশ্ন করছো এটা, তুমি কি নিজে এটা বিশ্বাস করো? তুমি যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছো সেই হাউস, তার এডিটোরিয়াল বোর্ড এটা বিশ্বাস করে? এখানে কোনো সাংবাদিক আছে বসে আছেন আমার সামনে যারা এই বক্তব্যে বিশ্বাস করে? পশ্চিমবঙ্গের মানুষ, তোমরাই যদি বিশ্বাস এটা না করো, তাহলে তোমরা কি মনে করো পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত, মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন, এই ধরনের বক্তব্যকে তারা গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী যা কিছু বলতে পারেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন মুখে সেলোটেপ লাগিয়ে দাও। আর আজকে মুখ্যমন্ত্রী 15 বছর ধরে এত কথা বলেছেন, এত বিবৃতি দিয়েছেন, মানুষ শুনে ক্লান্ত, উনিও ক্লান্ত। তাই আমাদের বক্তব্য একটাই, বিশ্রাম নেবার সময় এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিহারে যেভাবে লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছিলেন, বাংলাতে যেভাবে লোক নিয়ে এসে আসছে লোক আসছে, চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখবেন, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্রেন রিজার্ভ করে আমাদের লোকেরা আসছেন, যারা পরিযায়ী শ্রমিক, যারা মুখ্যমন্ত্রীর ভালোবাসার মায়াজালকে ছিঁড়ে ফেলে এখান থেকে চলে গেছেন অন্যের খোঁজে অন্যান্য রাজ্যে, তারা মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ট্রেন, একদম স্পেশাল ট্রেন করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। সুরাট থেকে আসছে, আহমেদাবাদ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, ভোপাল থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, নয়ডা থেকে আসছে, গুড়গাঁও থেকে আসছে, অমৃতসর থেকে আসছে। আপনাদের পরে কোন কোন ট্রেনে আসছে সেগুলোরও আমরা নাম দিয়ে দেবো, কোন সময় হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে ঢুকবে সেগুলোও জানিয়ে দেবো। তারা হাসতে হাসতে আসবে, হই হই করে এখানে ভোট দিয়ে চলে যাবে। আরও মুখ্যমন্ত্রীর অবগতির জন্য জানাচ্ছি, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, শুধু ইউরোপ থেকে কানাডা, কানাডা থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখান থেকেও ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি তারা আসছেন। তারা আপনাদের সাংবাদিকদের সঙ্গে এসে মিলিত হবেন এবং তারা নতুন সরকারের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে যাতে বিনিয়োগে রাজ্যে আসে। এতদিন মেক ইন ইন্ডিয়া শুনেছিলেন, এবার মেক ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা নিয়ে করবার জন্য তারা আসছেন। আপনারা তাদের সাংবাদিক সম্মেলন যেদিন হবে আমরা প্রেস ক্লাবে করবো, সেটা দলীয় কার্যালয় নয়। হ্যাঁ, কোথায়? পুলিশ বিরাট ব্যারিকেড দিয়েছে, কিন্তু তাও সামলানো যাচ্ছে না। 144 ধারা ঘোষণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ওটা পুলিশ বুঝবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কর্মীকে ওখানে আক্রমণ করা হয়েছে, ওখানে পরিকল্পিতভাবে সিইও অফিসকে আক্রমণের সফট টার্গেট হিসেবে তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে। একটি সাংবিধানিক সংস্থা যদি এভাবে আক্রান্ত হয় এবং সেখানে 144 ধারা জারি করতে হয়, তাহলে বোঝা যাচ্ছে এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এরপরে যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছেন, তার যারা রক্ষাকর্তা আছেন, তাদের বিবেচনার বিষয়, আমাদের নয়। রাজ্যের ক্ষেত্রে তো এই মুহূর্তে কমিশনের হাতে আইন শৃঙ্খলা, এত কেন্দ্রীয় বাহিনী, কমিশনের অফিসের এটা আপনি নির্বাচন কমিশনারকে গিয়ে জিজ্ঞাসা করুন, মনোজ আগরওয়াল সাহেবকে। আমাদের জিজ্ঞাসা করছেন কেন? এটা আমরা বারবার বলছি, কেন্দ্রে যে সরকারটা আছে ওটা ভারত সরকার, বিজেপি সরকার নয়।
পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং আপনাকে যা জিজ্ঞাসা করতে হবে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে হবে, আমি তো তাদের মুখপাত্র নই। আমি আমার দলের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাগুলোকে আপনাদের সামনে বলছি, নির্বাচন কমিশনকে বলছি। আজকে কোচবিহার দক্ষিণে প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী এবং পুলিশকে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে এই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা দেখলেন সার্টিফিকেট নিতে যাওয়ার সময় তার গাড়িতে পাথর পড়লো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তার কনভয়ের উপরে পাথর পড়ছে। বিরোধী দলনেতার গাড়িতে পেট্রোল ঢেলে তাকে আগুন লাগিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেকজন প্রাক্তন মন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী, তাকে বাড়ির দরজা থেকে কোভিডের সময় বেরোতে দেওয়া হলো না। তো স্বাভাবিকভাবেই ওখানে প্রার্থী গেছেন। আমাদের একজন শিক্ষিত প্রার্থী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দীর্ঘদিনের পার্টি কর্মী, তো ভদ্রলোক মানুষ গিয়েছিলেন, বোঝেননি ব্যাপার। এই সময় এই সমস্ত বিশেষ শান্তিপ্রিয় মানুষজন আছেন, পাথর মেরে দিয়েছে। এরপরে যাতে আর না মারতে পারে বা এদিক থেকে পাথর এলে এদিক থেকে অন্য কিছু জিনিস যেতে পারে, সেই ব্যবস্থাটা এবার উনি করবেন কাল সকাল থেকে। তৃণমূলের মামলা খারিজ করলো কলকাতায়। হাইকোর্ট আইনজীবী মামলা করেছিলেন, এই যে IAS, মামলা খারিজ করলো কলকাতায়। একজন বললো না, ও তো বলছে। বলছি তো। আরে মামলা তো খারিজ হবে, এটা সকলের জানা। একটা রাজনৈতিক বার্তা দেবার জন্য নিজেদের কর্মীদের এবং ভীত সন্ত্রস্ত দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের আজকের রাজ্যের মানুষের দেয় করের টাকা খরচা করে এই মামলা করা হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোলা মনের মানুষ, ভালো মানুষ, উনি কথাবার্তা সুন্দর বলেন, কিন্তু বিষয়টা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ট্রাইক রেট, সে অতীতে চন্দ্রশেখর ক্রিকেটার ছিলেন, মানে বোলার ভালো ছিলেন ওনার মতো অনেকটা। উনি কোনো সময় মানে এক সময় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, উইকেটে সবসময় বল লাগে, ক্যাচও দেন না, উনি বোল্ড। আপনি দেখবেন কোনো সুইং এরও প্রয়োজন নেই, কোনো ভালো ডেলিভারি প্রয়োজন নেই। উনি যান, কিছুক্ষণ ব্যাটটাট ওপরে ঘোরান, তারপরে ওপাশ থেকে বল এলে শেষ। সুপ্রিম কোর্টেও যা, হাইকোর্টেও তাই। মাঝখান থেকে রাজ্য সরকারের মানে মানুষের টাকা, সরকারি কোষাগারের টাকা ধ্বংস। প্রধান বিচারপতি বললেন যে বদল নিয়ে, এক মিনিট প্রশ্নটি শুনে নিন। বদল নিয়ে হস্তক্ষেপ, কোনো বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারে না এবং কমিশনকেও এটাকেও মানে কমিশন। আরে এগুলো সম্পূর্ণ কমিশনের বিষয়, তৃণমূল কংগ্রেসের বিবৃতির বিষয়। কোর্টে আমরাও যাই, আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। সুতরাং এগুলো দিয়ে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। আপনারা এটা মানতে পারছেন না কেন? অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বললেন আজকে খেলা তবে শুরু, আর আমরা তো আগেই বলেছি খেলবো এবার এমন করে তৃণমূল জাদুঘরে। সেটাই কি ভয় পেয়ে আদালতের বদল নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, আর আমার তো চেহারাটা দেখছেন অবস্থা। এই রিস্ক আমাদের আছে, এটা নিয়ে বক্তব্য রাখবার। Shomita, Kolkata police is doing lathi charge right now in front of CEO office. Model code of conduct in place. If CEO office is not secured, how can the voters will be secured during poll day and post poll? Constitution doesn't exist in West Bengal. There is a total breakdown of constitutional machinery. There is a total absence of law and order. I think this is the right time of the custodian of the constitution. They should intervene immediately. आज ममता बनर्जी ने कहा कि अगर बीजेपी बंगाल में आएगी तो बंगाल की संस्कृति खतरे में पड़ जाएगी, लोगों को मांस मछली खाने को नहीं मिलेगा। साथ ही उन्होंने कहा कि प्रधानमंत्री जब भी यहाँ आते हैं तो वो बंगला नहीं जानते, उनको बंगाल की संस्कृति नहीं पता, टेलीप्रॉम्प्टर देख के वो खाली बोलते हैं। सोनार बांग्ला वो नहीं बोल पाते। সোনার বলেছে, সোনার বাংলা বলতে পারছেন না। उन्हीं सोनार बांग्लाटाও ठीक করে বলতে পারেন না। अरे वो सोनार बांग्ला भी ठीक से नहीं बोल पाते, प्रधानमंत्री मुख्यमंत्री का कहना है, लेकिन प्रधानमंत्री विष्णु माता भी नहीं बोल पाते। ये क्या करेंगे आप? तो जो चलना है चलने दीजिए ना, जो बोलना है ममता जी को बोलने दीजिए। एक हिसाब तैयार हो गया, ममता जी जा रहे हैं, बहुत दिन हो गया, अभी तो छुट्टी करो। তৃণমূল কংগ্রেস আজ একটা অভিযোগ করছে। আরে ভাই, তোমার এতগুলো প্রশ্ন হলে কি করে হবে? আমি তো একটা করেছি, 13টা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আরেকটা অভিযোগ করেছে
করেছে বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে। এ আর হচ্ছে না, এই প্রশ্ন শুনতে শুনতে আমরা ক্লান্ত। এতে এতে মুখ্যমন্ত্রী চপ মুড়ি শিল্পের চপ খেয়েছে, ঠোঙাও বেরিয়ে চলে গেছে। আরে চলবে না সংখ্যা। সংখ্যালঘুদের নাম আরে ভাই, সংখ্যালঘুদের তো মুখ্যমন্ত্রী সরকার খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। আমাদের হিসাব সোজা, যে ওপার থেকে যদি আসতো এসো, সঙ্গে করে জমি নিয়ে এসো, দুটো জেলা নিয়ে চলে এসো, আমরা এখানে স্বাগত জানিয়ে দেবো। কিন্তু এই কি সবসময় ঢুকে পড়বে? এই যে নেতাদের এতগুলো কোনো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের বাড়িতে কেন রাখছেন? কয়েকজন নেতা তো মানে, যদি ওরা বনেদি বড় লোক সবাই বাগান বাড়িও করেছেন গত 10 বছরের মধ্যে, বড় বড় বাড়ি, নামে বেনামে, ওই বাড়িতে ঢুকিয়ে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাস। দাদা বলছি, আপনারা চার্জশিটে উল্লেখ করেছেন বিভিন্ন নারী নির্যাতনের কথা। এই নারী নির্যাতনের জন্য বাংলার দায়ী কে, এবং এই নারী নির্যাতন বিজেপি সরকার আসলে কিভাবে রুখবে? ওই চার্জশিটে কি উল্লেখ করেছি, আলোচনা হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে এটাই, দেখুন কোনো জায়গায় কোনো মহিলার উপরে যদি অত্যাচার করা হয়, তিনি যদি ধর্ষিতা হন, তার উপরে যদি বলাৎকার হয়, তো সবসময় তো সরকারকে দায়ী করা যায় না। বিকৃত মনস্ক মানুষরা থাকে সমাজে, এটা একটা সামাজিক ব্যাধি। কিন্তু সরকারের কাজ হচ্ছে যে তাদের অন্তত ভীত সন্ত্রস্ত করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যেটা কামদুনির ক্ষেত্রে এমনভাবে সরকার মামলা তৈরি করলো, এমনভাবে সেখানে ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া হলো যে যারা প্রকৃত অপরাধী তারা বেকসুর খালাস হয়ে গেল। কারণ ছিল একটা বিশেষ গোষ্ঠীর মানুষের আবেগ যাতে আহত না হয়, তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। আমরা এই কথাটাই বলছি। समीक्षा ममता बनर्जी ने कहा कि बीजेपी ने हमारे सरकार के खिलाफ चार्जशीट पेश किया, लेकिन चार्जशीट बीजेपी के खिलाफ होनी चाहिए। लोग SIR में के लाइन में खड़े होकर कई लोग मारे गए, नोटबंदी के लाइन में लोग मारे गए, आधार कार्ड के लिए लोग मारे गए और उसी आधार कार्ड को SIR में इंक्लूड नहीं किया गया। चार्जशीट बीजेपी सरकार के खिलाफ होना चाहिए। देखिए, पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का पिछले 15 साल की शासन में कितना SC ST OBC मारे गए हैं और कितना मुसलमान मारे गए हैं, इसका सूची पहले बना लीजिए। और ये जानने का बावजूद कि चार्जशीट बीजेपी का खिलाफ होना चाहिए, बार बार ये तृणमूल कांग्रेस और पश्चिम देश के बहुत सारे हमारा विपक्ष में जो दल है वो लोग बोलने का बावजूद भी बीजेपी चुनाव जीतते आए हुए हैं। दिल्ली का चुनाव में मुख्यमंत्री ममता बनर्जी केजरीवाल जी का पक्ष में खड़ा हो गया था और बार बार ये कहा करती थी कि केजरीवाल का साथ देखा नहीं होने से हमारा कभी दिल्ली यात्रा संपूर्ण नहीं होता। लेकिन इस बार दीदी भाई का पास चले गए थे, भाई तो गया और दीदी भी जाएगी, ये निश्चित है। বিজেপি সরকার যখন আসবে দিল্লি পুলিশের স্পেশাল সেল একজন লস্করের বড় অপারেটরকে ধরেছে এবং এছাড়াও আরো 4 জন ধরা পড়েছিল বাংলাদেশি, তার মধ্যে 6 জন বাংলাদেশি আছে, 7 জন ধরা পড়েছিল। দিল্লি পুলিশ বলছে এরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রথমে বসে মডেল তৈরি করে, তারপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আরে এটা তো এখন সম্পূর্ণ লস্করে তৈবা, জয়সে মোহাম্মদ তাদের হাব হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে। তৃণমূল কংগ্রেস রাজ্যের সমস্ত মুসলমানকে আফজল গুরুর পংক্তিতে দাঁড় করিয়ে দিতে চায় আর বিজেপি সমস্ত মুসলমানকে APJ আব্দুল কালামের লাইনে নিয়ে আসতে চায়। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত হয়নি, পশ্চিমবঙ্গের কারণে গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কোভিড এর সময় কুচবিহারকে সেন্টার করে সারা দেশে বিভিন্ন মডিউলকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এগুলো বাংলাদেশি সব উপার থেকে আসছে। আর তৃণমূল কংগ্রেস বলছে মানে ও আমার ভাই, ও বাংলা বলছে, আমিও বাংলা বলছি। কি হয়েছে? আমরা 2 ভাই, শিবের গাজন গাই, এভাবে তৃণমূল ঢোকাচ্ছে তাদের। তো এই পরিণতি হচ্ছে এটা। আমরা বলছি ভোটার লিস্ট থেকে নামটা বাদ দাও, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এবং সেটা আমরা করে দেখাবো সরকার আসবার পরে। ময়নাগুড়িতে প্রার্থী বদল করা হলো, মানে বিক্ষোভের জন্য কি প্রার্থী বদল করা হচ্ছে? বিক্ষোভ দিয়ে, দাবি দিয়ে বিজেপিতে কোনো প্রার্থী বদল করা যায় না। দলের একটা নির্দিষ্ট সাংবিধানিক ব্যবস্থা, গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে। প্রার্থী হয়ে যাবার পরেও প্রার্থীকে যদি মনে করে পার্টির সর্বোচ্চ
সংস্থা সেই প্রার্থীর নাম বদল করা হয়। সংগঠনের প্রয়োজনেই এবং মানুষের প্রয়োজনেই প্রার্থী বদল করা হয়েছে এবং পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। শ্রমিকদা, শুভেন্দু অধিকারীর সঙ্গে আবার? মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কি অমিত শাহকে দেখা যাবে? অমিত শাহ কি শুভেন্দুবাবুর সঙ্গে ভবানীপুরে থাকবেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর? সেরকম তো আমিও শুনছি। আমি থাকবো এটুকুনি বলতে পারি। তো শুনে এরকম প্রধানমন্ত্রীর সফর কিছু ঠিক হলো? 5ই এপ্রিল কোচবিহারে তার সভা রয়েছে, 9ই এপ্রিল শিউড়িতে। অনেকবার প্রধানমন্ত্রী আসবেন, অনেকবার স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, চিন্তার কোনো কারণ নেই। কালারফুল নির্বাচন আপনারা দেখতে পাবেন। একটু ডেটগুলো বলুন। হ্যাঁ, ডেটগুলো এখন ওটা পিএমও অফিস থেকে পেলে সরাসরি আমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবো, ওখানে কথা বলবো। জয়নিংটা